এডালে ওডালে, এদলে ওদলে, এডালে ওডালে, এদলে ওদলে, এই ছলে ছলে বলে চলছে কৌশল সকালে বিকেলে, এডালে ওডালে, এদলে ওদলে। নমস্কার, আমি আপনাদের আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। অন্যান্য দিনের মতো আজও এই সমাজের দু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করতে আসলাম। আপনারা সকলে জানেন যে 2026-এর বিধানসভা নির্বাচন আসন্ন। এই আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তথা জনমানুষের ভিতরে একটা আলোড়নের সৃষ্টি হয়েছে এবং একটা প্রশ্নবোধক চিহ্ন সৃষ্টি হয়েছে। কে ভোট দেবে, কেন ভোট দেবে, কাকে ভোট দেবে। এবং এই প্রশ্ন শুধু নাগরিকদের মধ্যে নয়, এই একই প্রশ্ন ঘোরাঘুরি করছে রাজনৈতিক ব্যক্তিত্বদের ভেতরেও। এখন বিষয়টা হচ্ছে যে সরকারে থাকা যে রাজনৈতিক দল বা বিরোধী থাকা যে রাজনৈতিক দল, এর আগে যে সরকার রাজনীতিতে ছিলেন, এই সমস্তটা গোটাটা মিলিয়ে যে বিষয়ে, যে পরিস্থিতিতে, যে জায়গায় বর্তমান পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে আছে, সেই জায়গায় এই প্রশ্নগুলো, কে ভোট দেবে, কাকে ভোট দেবে, কেন ভোট দেবে, কিভাবে ভোট দেবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে নাগরিকদের কাছে তো অবশ্যই এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্ন। এখন বিস্তারিত যদি আলোচনা করতে যাই, আমি সরাসরি পশ্চিমবঙ্গের বর্তমান বর্তমান যে সরকার এবং পূর্বতন যে সরকার, এবং যদি পরিবর্তিত হয়ে অন্য কোনো সরকার আসে, সেই জায়গায় সেই আলোচনা করতে গেলে যেসব কয়েকটি বিষয় উঠে আসবে। নম্বর 1, প্রথমত যদি উঠে আসে, দেখুন, দীর্ঘ 35 বছর সরকার থাকাকালীন সরকারের যে দলটা ছিলেন, সেই দলের তারা যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসেন, সেই সময়ের সেই ইতিহাস বা সেই সময়ের বিস্তারিত বিষয়ে কিন্তু আমি অতটা খোলাখুলি বলতে পারবো না। তার অন্যতম কারণ হলো, সেই সময় আমার বয়সটা একেবারেই মানে না না বোঝার এবং না বলারই কথা আমার পক্ষে। আমি যেটা বলতে পারবো, আমি যেটা দেখেছি, আমার চোখের সামনে যে দৃশ্য ঘটেছে, দীর্ঘ 35 বছরের শাসন এবং অপশাসনের সমাপ্ত ঘটিয়ে যে দলটি বিদায় নিল, সেই সময় পশ্চিমবঙ্গের যে দল বা যে দলের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে শাসক দল, পশ্চিমবঙ্গের যে একটি রাজনৈতিক দল যে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে, তা আমরা তাদের সেই ক্ষমতার শুরু দেখেছি এবং দীর্ঘ প্রায় 3টে টার্মস, অর্থাৎ 15টা বছর আমরা দেখেছি। এখন বিষয়টা হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটা কনক্লুশন তৈরি হয়েছে স্বাভাবিকতা। কারণ হচ্ছে, এই দীর্ঘ 15 বছরের শুরুতে যে জিনিসগুলো ছিল, শুরুতে যে আদর্শগত বিষয়গুলো ছিল, এবং আমরা এই সরকার যখন আসে তখন আমরা দেখেছি সমাজের একটা বড় সংখ্যক, যাদেরকে একেবারে নির্ভেজাল বুদ্ধিজীবী বলে আমরা ধরে নিতাম, এবং তাদের উপরে সমাজের মানুষ আস্থা রেখেছিল। তাহলে সেই আস্থাটা কোথা থেকে, কিভাবে, কখন, কোন অবস্থাতে ক্ষুণ্ণ হয়েছে, সেটা একটা বড় বিষয়। আমরা হয়তো সেটা ভাবতে পারি না, আমরা শুধু প্রভাবশালী মানুষদের দিকেই আঙুলটা তুলি। এখানে একটা বিষয় হয়েছে, এখানে হচ্ছে এই যে অরাজনৈতিক ব্যক্তিত্ব, যাদেরকে চিরসবুজ এবং তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়, কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, সমাজের মুক্ত মনা মানুষেরা, লেখক, গবেষক ইত্যাদি ইত্যাদি, তাদের যে একটা বড় সংখ্যক লোক রাজনীতিতে এসে সমাজের একটা অন্য বার্তা দিতে চেয়েছিলেন, যে রাজনীতির দলের সাথে যদি এই সমস্ত মানুষেরা থাকে, তাহলে সেই দল বা সেই দলের নীতি আদর্শ কখনো নষ্ট হতে পারে না, নিশ্চয়ই সমাজের কোনো ভালো কাজে লাগবে, মঙ্গল হবে।
এখন সমস্যাটা কোথায় হয়ে গেছে, আমি যেটা উপলব্ধি করছি, আপনারা মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এই মানুষগুলো যে টোটালটাই খারাপ বা খারাপ হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমনটাও নয়। আমরা তাদের উপরে রেগে যাই কারণ হচ্ছে তারা রাজনীতির সাথে যুক্ত ছিলেন, একটা দলের তাদের নাম নথিভুক্ত করা ছিল বলে আমরা তাদেরকেও গালিগালাজ করি। বিষয়টা হচ্ছে এই রাজনৈতিক মানুষেরা যাদের ছত্রছায়ায় আসতে হয়েছে এই বুদ্ধিজীবী গণদের, সেই রাজনৈতিক দলের মানুষেরা যখন প্রভাবে আসেন বা ক্ষমতায় আসেন, তখন এই যে বুদ্ধিজীবী শিক্ষিত মহলের মানুষেরা, তাদের বুদ্ধি মতামত পুরোটা নেওয়া হয় বলে আমার মনে হয় না। হয়তো নেওয়া হয় সাময়িক কিছুটা, কিছু কিছু, কিন্তু পুরোটা নেওয়া হয় না। কিন্তু মানুষ এখানেই একটা দ্বন্দ্ব বা এখানে একটা জটলার সৃষ্টি হয় যে এই মানুষগুলোকে বিশ্বাস করেছিল, ভরসা করেছিল বলে মানুষ তাদেরকে ক্ষমতায় আনে এবং ভরসা করে, কিন্তু তাদের নীতি নির্দেশনা কি এরকম? তাহলে বুঝতে হবে আখেরে অর্থে কিন্তু নেতারাই চালনা করেন টোটাল রাজনৈতিক দল এবং সরকার কিভাবে চলবেন বা ইত্যাদি ইত্যাদি। এটা হ্যাঁ, সমাজের বুদ্ধিজীবী শিক্ষিত মহলের বক্তব্য শোনা হয়, তো সেটা পরিমাণে এতটাই কম। যদি বেশি শোনা হতো তাহলে সমাজের অবস্থা এই হতো না। এটা গেল এই বর্তমান সরকারের সময়ে দাঁড়িয়ে থাকা মানুষের ভাবমূর্তির জায়গায় দাঁড়িয়ে আমার একটা বর্ণনা। এখান থেকে মানুষের ফ্রাস্ট্রেশন, হতাশা, যে বেকারত্ব, তারপরে বিভিন্ন জায়গায় যে অপ্রীতিকর ঘটনা, খুন, ধর্ষণ এবং টোটাল যে একটা ড্যামেজ মতো হয়ে রয়েছে, এটা শুরুতে ছিল না। শুরুতে সময় একটা আদর্শ ছিল, কিন্তু পরবর্তীতে সেই জিনিসটা যেন একটা ফ্যাকাশে হয়ে গিয়ে একটা নর্দমার মতো জায়গায় পরিণত হয়েছে। এখন এই নর্দমা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ খুব উদ্গ্রীব আগ্রহে, অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাহলে তারা পাড়ি দেবেন কোথায়? তারা নতুন সূর্যের আলো কিভাবে দেখবেন? এখানেও একটা ঘোলাটা ব্যাপার এবং প্রশ্নবোধক চিহ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে একটা বড় অংশ, বিশেষ করে বাঙালি। এই বাঙালি হচ্ছে বর্তমানে যেটা দেখা যাচ্ছে, বাঙালি কিন্তু আর সেই নেতাজি সুভাষচন্দ্র বসু, বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এদের মতো সেই ত্যাগী মনোভাবের বাঙালি আর নেই। বর্তমানে কি বাঙালি আছে? বর্তমানে ভোগের বাঙালি। বর্তমানের বাঙালি হচ্ছে খাদ্য পিয়াসু বাঙালি, রসিক বাঙালি, আনন্দ করবে, নাচানাচি করবে, বিশ্বায়নের দিকে, মানে বাইরের জিনিসটাকে অন্যের চোখে স্বপ্ন দেখবে। এটা হচ্ছে বাঙালির একটা প্রধান অভ্যেস এবং স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বাঙালি যখন নিজের উন্নতি চায়, সেখানে বাঙালিকে নিজেকে, নিজের ইতিহাস এবং পেছন ঘুরে তাকিয়ে দেখতে হবে, শিক্ষা নিতে হবে। আর রাজনৈতিক ব্যক্তিদের একটা মজার ব্যাপার, যেটা প্রথমে আমার বক্তব্য টাইটেল ভয়েস থেকে শুরু করেছিলাম, এই রাজনৈতিক দলের যে যে মানুষ যেটা মনে করছে যে আমরা কাকে নেব, কাকে ছাড়বো, কাকে ধরবো, কোথায় ভরসা রাখবো, সেখানেও তাকিয়ে দেখা যাচ্ছে ওই যে এ দলে ও দলে, এ ডালে ও ডালে কলা কৌশল চলছে, সকালে বিকেলে ছলে বলে কলে। সেখানে কি দেখছি আমরা? যেখানে মানুষ স্বপ্ন দেখতে চাইছে, যে দলকে নিতে চাইছে বা ভাবতে চাইছে, সেখানেও দেখা যাচ্ছে এই দূষিত কোনো রাজনৈতিক দল থেকে সেখানে চলে যাচ্ছে। আবার এই সরকারে থাকা রাজনৈতিক দলকে যারা গালিগালাজ করেছিল, যারা আক্রমণ করেছিল, বা সরকারে থাকা রাজনৈতিক দলের লোকেরা যাদেরকে আক্রমণ করেছিল, যাদেরকে ঘরছাড়া করার মতো হয়েছিল, সেই সব মানুষেরা কিন্তু এ দলে ও দলে হচ্ছে। এটা কিন্তু সাধারণ মানুষ এবং যারা সচেতন মানুষ, তাদের কাছে কিন্তু কি খুব সুন্দর একটি বার্তা যাচ্ছে। ভাববেন, ভাববেন। আমি তাই সকল রাজনৈতিক দলগুলোকে বলবো, বিশেষ করে সরকারে থাকা এবং প্রধান বিরোধী দল, তাদের দুটি দলকেই আমি বলবো স্বচ্ছতার সাথে, গভীর বিচক্ষণতার সাথে দল নির্মাণ করুন। আর বিশেষ করে যদি কোনো দল মনে করে থাকেন যে আমাদের উপরে নতুন করে মানুষ আস্থা রাখতে চাইছে, ভরসা করতে চাইছে, তাহলে আপনাদের দলের কোনো বিশেষ লোকের একার ভাষণে তাকেও এ করে যে মানুষ ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবে, বা আমরা কোনো আন্দোলন করব না, আমরা কোনো বিপ্লব করব না, আমরা লড়াইয়ে নামবো না, আমরা মার খাবো না, আমরা ভয়ে লেজ গুটিয়ে থাকবো, আর আমাদের বড় নেতা আমাদেরকে
সমস্ত কিছুটাই করে এগিয়ে দেবে, এই ধারণাও কিন্তু মূর্খতার পরিচয় দেয়, এবং এটা অত্যন্ত ভয়ানক। কারণ আমরা এর আগে দেখেছি বিগত দিনগুলোতে, গত যে আগের টার্মসে, অর্থাৎ 2021 সম্ভবত, 2000, হ্যাঁ এখন 2026-এ ভোট হবে, মানে 2021-এই সম্ভবত, 2021-এ যে ভোট হয়েছিল তার পরবর্তীতে যে ভোট পরবর্তী যে হিংসা, তাতে কত লোকের ঘর বাড়ি ছাড়া, ঘরে আগুন লাগা, এর ফলে, এবং তখন সেই সব নেতাদেরকে পাননি অনেকে, যাদের অনুপ্রেরণায় এই মানুষগুলো লড়াই করেছিলেন। অর্থাৎ তারা সাধারণ মানুষ, সেই একটা দল করতে গিয়ে তারা ঘর ছাড়া হয়েছেন, তাদের ভিটে বাড়ি ছাড়া, বউ বাচ্চা ছেড়ে অন্যত্র থাকা হয়েছেন। অর্থাৎ সেখান থেকেও প্রমাণিত তারা কিন্তু উপযুক্ত নেতা পাননি, নির্দেশনা পাননি, দলের কোনো আদর্শগত দিক নেই। এই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলবো যে পশ্চিমবঙ্গের বর্তমান যে সরকার আছেন, সেই সরকারের যে প্রধান মধ্যমণি, নামটা বলেই ফেলি, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে শুরু রাজনৈতিক শুরু, একেবারে শুরুটা দেখিনি, কিন্তু তার যে সরকারে আসার সময়ের যে, তার আগের কয়েক বছরের যে লড়াই, সেটা আমি নিজের চোখে দেখেছি। তার যে অদম্য প্রয়াস এবং জীবনকে ঝুঁকি রেখে যে লড়াই করেছিলেন তিনি, দেখুন আমি সরকারের সম্পর্কে অনেক, কিন্তু এই এই পশ্চিমবঙ্গের সরকারে থাকা রাজনৈতিক দলের অনেক সমালোচনা করেছি, অনেক অনেক সমালোচনা করেছি, কিন্তু আলোচনাও করা প্রয়োজন। আমি তাই আজ আলোচনা করতে বসেছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করে, যে শক্তি অর্জন করে, একার উদ্যোগে একটা দল তৈরি করেছেন, যেটা আমার প্রথমে বলা উচিত ছিল, আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। দল তৈরি করেছেন, সেই দলের নেতৃত্ব দিয়েছেন, এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী মানে দেশের প্রধানমন্ত্রী না, এটা কিন্তু ভালো করে বুঝবেন। মুখ্য অর্থাৎ প্রধান, মুখ্যমন্ত্রী মানে রাজ্যের প্রধানমন্ত্রী, এই রাজ্যের তিনি প্রধানমন্ত্রী, এটা তিনি হয়েছেন তার একার উদ্যোগে, এখানে কারোর কোনো ক্রেডিট নেই। আমি, যারা এই যে দল বদলু হচ্ছেন, এ দল থেকে ও দলে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো, আপনার যদি ক্ষমতা এবং সম্ভব হয়, আপনি নিজে এরকম একটি উদাহরণ করে দেখান। আমি আরো দু একটি উদাহরণ আনতে পারি, কিন্তু সেটা সেটা আবার আপনারা অন্য চোখে দেখবেন। যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু দল ত্যাগ করেছিলেন, কিন্তু দল ত্যাগ করা মানে কিন্তু সে ডেঙিয়ে অন্য দলে যাননি, সে নিজে কিন্তু ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন, এবং নিজে কিন্তু পরবর্তীতে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। পরবর্তীতে তিনি তার বিশ্বের দরবারে তার যে ব্যক্তিগত তার যে ব্যক্তিত্ব, সমস্ত কিছু দিয়ে কিন্তু সে এক পৃথিবীর এতে একটা বড় ইতিহাস হয়ে রয়ে গেছেন। ভারতবর্ষের মতো একটা বৃহত্তম দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, এবং পরবর্তীতে জানা যায় ইন্টারনাল ভাবে যে বাংলাদেশের স্বাধীনতাতেও তার ভূমিকা ছিল। এ নিয়েও সেটা একটা বড় চ্যাপ্টার, অন্য ব্যাপার। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো অবস্থাতেই তুলনা হয় না। নেতাজি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন জায়গাটায় আমার বেশি ভালো লাগে এবং রেসপেক্টেড বিষয়, তিনি যেভাবে যে আন্দোলন করে, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, যেখানে বামফ্রন্ট আমলে রক্ত মাখা ভাত খাওয়ানো হতো মানুষকে। হ্যাঁ, আমি কবি সুব্রত মিত্র, আমি যে স্টেটমেন্ট এখান থেকে দিচ্ছি, এটা যদি বামফ্রন্টের সময় হতো, আমাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হতো। এটা কিন্তু এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের আমলে এটা কিন্তু হয়েছে, যে আমরা প্রোটেস্ট করতে পারছি, কথা বলতে পারছি। এজন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার সরকারকে স্যালুট। হ্যাঁ, আমি জানি অনেক মানুষকে আক্রমণ করা হয়েছে, অনেক মানুষকে অনেক কিছু হয়েছে, কিন্তু তবুও তো মানুষ কথা বলতে পারছে। এই জায়গাটায় যারা দল বদলু করছেন, এ দল থেকে ও দলে যাচ্ছেন, ও দল থেকে সে দলে যাচ্ছেন, তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করবেন। আর নয় কিন্তু আপনাদের একটা সময় ক্ষমতা না থাকলে মানুষ কিন্তু একেবারে তেজপাতার চেয়েও কিন্তু খারাপ জায়গায় পৌঁছে দেবে, আপনাদের কোনো অবস্থাতেই মনে রাখবে না। হ্যাঁ, আমি দায়িত্ব সহকারে বলছি, এই এই ধরনের মনোভাব নিয়ে যারা দল বদল করছেন, এ দলে ও দলে, এ দলে ও দলে, সকালে বিকেলে ছলা কৌশল চলছে, ছলে বলে কলে, তাদেরকে মনে রাখবে না, মনে রাখবে একমাত্র ধান্দাবাজি হিসেবে। সকলে খুব ভালো থাকবেন। আজকের বক্তব্যটা একটু দীর্ঘায়িত হয়ে গেল, কিন্তু না বলে পারছিলাম না। মানুষের রাজনৈতিক একটা মহৎ উদ্দেশ্য, রাজনীতিও কিন্তু পেশা হওয়া উচিত নয়। সেই জায়গায় দাঁড়িয়ে রাজনীতি রাজার নীতির মতো চলুন, রাজনীতির জায়গাতেই রাখুন, তাহলে দেখবেন আপনার একটা পরিচয় রাজনীতির মধ্য দিয়ে স্থাপন হতে পারে বলে আমার ধারণা।
ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। সম্ভব হলে ধৈর্য সহকারে আমার এই প্রতিবেদনটি আজকে দেখবেন। আর কোনো দলের মানুষের উপরেই আমার অসন্তুষ্ট সন্তুষ্ট বেশি সন্তুষ্টি করা বা কিছু পেয়ে নেওয়ার লোভ লালসা এটা আমার নেই। এটা ভেবে আবার কেউ ভুল করবেন না। খুব ভালো থাকবেন। এতক্ষণ আমি ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, নমস্কার।